মেঘ বলে, নদী হও তুমি, দেব আমি জল যত লাগে, আমিও রিক্ত হতে পারি তোমাকে ছোঁয়ার অনুরাগে। কবিতা, শব্দ, অলংকার, ছন্দ, কবিতার বসার ঘর, এবং সেই বসার ঘরে এক কাপ চায়ের সাথে এরকম একটি আবহ। অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম দিনটার। অবশেষে এরকম একটি কবিতার বসার ঘরের আবহ নিয়ে খাপছাড়ায় আমরা কথকতা। মনের ঘরে শব্দের আড্ডা। আমাদের এই তো কথকতা, এই তো কথা এবং এই তো কত কথা। এভাবেই যেন আমাদের কবিতার যাপন, কবিতায় চর্চা এবং কবিতায় চর্যা আমাদেরকে আষ্ঠে পৃষ্ঠে রাখে। এই 20 থেকে 25 মিনিট আমরা গল্প করব বিভিন্ন কবিদের সঙ্গে, বাচিক শিল্পীদের সঙ্গে, যাদের যাপন জুড়ে রয়েছে অক্ষর, শব্দ। তাদের জীবনের এই মহৎ জীবনে, বৃহৎ জীবনে সাঁকোটা জুড়েই রেখেছে কবিতা। আমরা কবিতার কথা বলছি, কথকথায় রয়েছি, এবং আজকে যে কবিতাটা পড়ে আমি শুরু করলাম, সিরিজ খাপছাড়া, অদ্ভুতভাবে আমাদের চ্যানেলের নামের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে। আর সেখানে যে কবিতাগুলো ছোট ছোট করে তোমার লেখা, আমার মনে হলো যে তারই একটা কবিতা পড়ে শুরু করি। এই কবিতাটার মধ্যে একটা অদ্ভুত আবেশ পেলাম, এবং ঠিক এই কবিতাটাতেই আরেকটা কবিতা রয়েছে যেটা আমি চাইবো তুমি একটুখানি আমাদের শোনাও। পীড়িত নও তো একা পীড়িতের ছলে, আমার শরীরে মনে কলঙ্ক ক্ষত, দাহ্য হয়েছে প্রেম যে অবহেলায়, সে প্রেমে পুরুষও পড়ে রাধিকার মতো। কি অসাধারণ! এই কবিতাটার সব থেকে গুরুত্বপূর্ণ বাক্য আমার মনে হয় পুরুষও পড়ে রাধিকার মতো। দেখো, রাধিকা একটা কনসেপ্ট। যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাস ধরে কথা বলতে যাই, তাহলে বোধহয় বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাধার জন্ম হয়েছে। ঠিক। তাহলে সেই কনসেপ্টটা কিসের কনসেপ্ট? প্রেমের। সেই কনসেপ্টটা হচ্ছে সমর্পণের কনসেপ্ট। প্রেম, সমর্পণ, সেটা তো শুধুমাত্র একজন মানুষের আরেকজন মানুষের প্রতি আসে না। একজন কবিরও অক্ষরের প্রতি আসে, একজন কবিতারও তার কবির প্রতি আসে। ঠিক, নইলে কবিতা আসে না, কবিতা হয় না। তো সেখানে যারাই পড়ছে তারাই রাধার মতো করেই পড়ে, সে পুরুষ হোক, নারী হোক, কবিতা হোক, কবি হোক। এই প্রসঙ্গ ধরে তোমার কবিতার জন্ম, অর্থাৎ আমার মনে হয় ভীষণভাবে যে সাধারণ মানুষের জন্ম এবং একজন কবির জন্ম, দুটোর মধ্যে অনেকখানি ফারাক রয়েছে। একজন কবির যখন জন্ম হয়, ভেতরে যেন উৎসব চলে, শব্দের সমারোহ। এটা আমার মনে হওয়া, তোমার মনে হওয়াটা আলাদা হতেই পারে। এবং এই কবিতাটা থেকে আমার তোমার কাছে প্রশ্ন থাকবে যে একজন মানুষ যখন পড়ে, সে রাধার মতো করেই পড়ে। তোমার কবিতার জন্ম কি কোথাও গিয়ে সেই আগুন থেকে হয়েছিল, সেই আঁচ থেকে? খুব মজার একটা গল্প আছে এখানে। গল্পটা হচ্ছে, আমার বয়স তখন 6 কি 7। আমি ওই অবস্থায় যেটা করতাম, কাগজ, সিগারেটের খোল, এইসবের পেছনে ছবি আঁকতাম। আচ্ছা। 2-3টে নিজের মতো করে মুখে মুখে ছড়া বাঁধতে পারতাম, 1-2 করে লাইন লিখতাম। বাড়ির আবহাওয়া ওরকমই ছিল। সেটাকে কেউ খুব যে সিরিয়াসলি নিয়েছে তা নয়। স্কুলে গেছি, আমি খুব ঠান্ডা নিরিবিরি টাইপের একজন মানুষ ছিলাম। এবার পাশে বসেছি যার, সে ছিল প্রচণ্ড ডানপিটে, ভীষণ বিরক্ত করে যাচ্ছে। এবং শুধু বিরক্ত না, সে মানে রীতিমতো চিমটি কাটছে, অনেক কিছু করে যাচ্ছে। আর আমাদের স্কুলে তখন একটা নিয়ম করে দিয়েছিল, তোমাকে বাংলাতেই কথা বলতে
পারবে না, তুমি ইংরেজিতেই কথা বলতে হবে। হ্যাঁ, এই নিয়মটা আমাদের স্কুলে ছিল। নইলে 10 টাকা করে ফাইন লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা তো ওই গোপাল ভাঁড়ের গল্পটা জানি না, যে যখনই প্রহার পরে তখনই মাতৃভাষা মুখ থেকে বেরোয়, একদম ওই সরা অন্ধা, এই গল্পটা আমরা সবাই জানি। তো মার খেলে তখন কমপ্লেনটা কে আর ইংরেজিতে করতে যায়? সেই ক্লাস 2-3 একটা বাচ্চা, মিস আমায় মেরেছে। আমি কেন বাংলায় বলেছি তার জন্য আমাকে বকুনি খেতে হয়েছে মারধর খাওয়ার পরও। তো তারই থেকে আমাদের অভিজ্ঞতাগুলো কেমন মিলে যায় না, আমি দেখেছি। মানে অদ্ভুত একটা যেন আমাদের ওই তরঙ্গ চলে আসে মাঝখানে। হ্যাঁ, বলো। একদমই। এবার অঙ্ক খাতায় আমি বাড়ি গিয়ে 8টা লাইন লিখেছিলাম, এবং 8টা লাইন যে লিখেছিলাম ওটা আমার এই কবিতা সমগ্র একের মানে একদম লাস্ট বই ছড়ায় ছেলেবেলাতেও আছে, কারণ ওটাই আমার প্রথম মুদ্রিত কবিতা। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মা, বাংলা আমার সব কিছু, বাংলাকে ভুলবো না। বাংলা আমার সব কিছু, বাংলার আমি ছেলে, মরতে হলে মরবো আমি বাংলা মায়ের কোলে। সামহাউ কি দারুণ, আমার গায়ে কাঁটা দিল। এটা একটা 8 বছরের বাচ্চা কি করে লিখেছিল সেটা আমি নিজেও জানি না। ওই যে তুমি তো সেদিন তো একটু হলেও তো পড়েছিলে, তোমার তো একটা ক্ষত তো অবশ্যই তৈরি হয়েছিল। একদমই তাই। আর ছোট থেকে বাড়িতে গল্প শুনতাম মনীষীদের, ইতিহাসের, বাংলা নিয়ে বেশ কড়াকড়িভাবেই আমাকে পড়ানো হতো। ক্লাসে ফার্স্ট হয়ে উঠলে একটা করে বই উপহার পেতাম। তো ন্যাচারালি একটা প্রেম তো জন্ম নিয়েই ছিল, এবং সেইখান থেকে যখন দেখেছি আমার মার খাওয়াটাও ওখানে আমার কাছে ম্যাটার করেনি, যখন দেখেছি আমার ভাষাটাকে কেউ অপমান করছে আমার খুব গায়ে লেগেছিল। ওটা ওই শিশু বয়সে লেগেছিল বলেই বোধ হয় আজও মানে যখন বাংলা নিয়ে কাজ করি বেশ শিরদাঁড়াটা টান রেখে কাজ করতে পারি। আর আমার মনে হয় সেই জন্যেই বাংলা ভাষার প্রতি তোমার এত অবদান কিনা জানি না, অবশ্যই অবদান। তার কারণ আমি মনে করি যে একজন কবির প্রতিটা শব্দ সত্যি হয়ে আমাদের কাছে আসে, এবং কবির লেখা প্রতিটা শব্দ যে পরিমাণ মানবিক, একজন কবির হৃদয়ে যে পরিমাণ মানবিক, আমি অন্তত সেই মানবিকতা অন্য কোথাও খুঁজে পাইনি, যার জন্যই এই কথকতার সৃষ্টি। দেখো একটা জিনিস, তোমার যাপন, তুমি যে জীবনটা যাপন করছো, তুমি যদি তার প্রতি সৎ হও, তুমি যদি তার প্রতি একনিষ্ঠ হও, তো সেটা তোমার লেখায় ফুটে উঠবেই। এবং আমাদের ক্ষেত্রে যেটা বারবার হয়ে এসছে, আমরা মেকি জিনিস লিখতে পারি না। আমি যে খাবারটার টেস্ট জানি না, আমি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি সুন্দর অপূর্ব এটা বলতে পারবো না। আমাকে ওটা টেস্ট করে বুঝতে হবে ওটা সত্যিই ভালো না মন্দ। যদি আমার ভালো না লাগে, আমি ভালো লাগেনি সেটাই বলবো, আমি কেন মিথ্যেটা বলতে যাব? এটাই হচ্ছে আমার কাছে কবিতা। এই প্রসঙ্গে দর্শকদের বলি, অনেকক্ষণ আড্ডা দিলাম আজকে কবির সঙ্গে, আজকে কথকতার বিশেষ অতিথির সঙ্গে, কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করাইনি। তবে আমি জানি যে আপনারা অনেকেই তাকে নামে তো অবশ্যই চেনেন, তার কবিতা পড়েছেন, তার লেখা পড়েছেন। আমাদের সঙ্গে আছে আজকে এমন একজন মানুষ যিনি দৃপ্ত, যার লেখা খুব বলিষ্ঠ, এবং ওই যে কথাটা বললাম, কোনো কবি কিন্তু বিশ্বাসযোগ্যতা ছাড়া লিখতে পারেন না। অর্থাৎ আমি যেটা ভাবি, আমি যেটা মনে করি, আমি যেটা যাপন করি, তাই আমার লেখায় বারবার প্রকাশিত হয় বা হবে। শ্রমিক জয় সেনগুপ্ত আমাদের আজকের অতিথি, কবি শ্রমিক জয় সেনগুপ্ত। তাঁর লেখায় আমরা অন্তত বারবার সেই প্রতিচ্ছবি পেয়েছি। হ্যাঁ, তোমরা কবি বলছো ঠিকই, তবে নিজেকে কবি বলবার অধিকার আমার এসেছে কিনা আমি এখন অবধি সেটা জানি না। ওইটাই একটা দারুণ মজার বিষয়, জানো তো। আমরা নিজেদেরকে কখনো আমাদের নামের আগে কবি বলো, শিল্পী বলো, বাচিক শিল্পী বলো, এগুলো বসাতে গিয়ে বড্ড কুণ্ঠিত বোধ করি। কিন্তু এই যে আমি এক্ষুনি তোমার সামনে একটা কবিতার বই দেখতে পাচ্ছি, এইটা নিয়ে আমার জানার আকাঙ্ক্ষা, মানুষকে জানানোর আকাঙ্ক্ষা, বাংলা কবিতায় সমকামিতা। আচ্ছা, তাহলে প্রথমেই বলতে হয় বইটাকে দেখানো উচিত আমাদের দর্শকদের। হ্যাঁ, এটা বই না, এটা সপ্তপর্ণ পত্রিকা, আমার প্রথম অক্ষর সন্তান, আমার পত্রিকা।
2008 সালে তখন মানে একেবারে লিটল ম্যাগাজিন, তোমাকে যে প্রিন্স অফ লিটল ম্যাগাজিন বলা হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ এটা, এবং ষান্মাসিক পত্রিকা বোধ হয়। একদমই তাই। এবং এইটার জন্য যে কত কিছু ত্যাগ করতে হয়েছে আমাকে, এবং করে আমি যে খুব আনন্দ পেয়েছি, দুটোই মানে সমানভাবে মানে বলতে পারি। ত্যাগ করে আনন্দ পেয়েছো, Exactly. এটাই তো একটা তৃপ্তি। কারণ আমি কর্পোরেটে চাকরি করতাম, খুব বড় কয়েকটা কোম্পানি ঘুরে এসেছি, কিন্তু লিখতে পারছি না, নিজের লেখাগুলোকে ঠিক জায়গায় আনতে পারছি না। এবং সব থেকে বড় কথা, আমার জার্নিটা তো বললাম খুব ছোট থেকে প্রিন্টেড মিডিয়ার মধ্যেই আমি বড় হয়েছি। 7 বছর বয়স থেকে বোধহয় তোমার লেখার মানে জার্নি শুরু ওই যে হয়েছে। কবিতাটা শোনালাম তখন, ওটা প্রথম ওই 7 বেরিয়েছিল থেকে 8, কচিকাঁচা সবুজ সাথী বলে একটা ছোটদের পত্রিকায়, ও, এবং সেই পত্রিকাতে আমি টানা 10 বছর লিখেছি, হুম, আরও অন্যান্য লিটল ম্যাগাজিনের সাথে। হুম, 2004 মানে 94 ওই কবিতা বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে, আর 2004 তখন আমি রীতিমতো কিশোর। হুম, কিশোর অবস্থার লেখাগুলো তখন তো আর বাচ্চাদের পত্রিকায় খুব একটা জায়গা করতে পারে না, এবং আমারও ভাষা বদলাচ্ছে, আমারও পড়া বদলাচ্ছে, আমারও দেখার চোখ বদলাচ্ছে। তখন থেকেই মনে হতো নিজেদের একটা পত্রিকা থাকা দরকার। সেই থেকেই এই সপ্তপর্ণর জন্ম। আর সপ্তপর্ণ যখন তৈরি হয়েছিল, সেটার সবথেকে বড় ক্রেডিট আমি নিজেকে যতটা না দিই, আমার সঙ্গে যে মানুষরা ছিলেন এবং এখনও অনেকেই আছেন, আমি তাদেরকে দিই। কারণ অবশ্যই। একটা পত্রিকা কখনো একা একা তৈরি হতে পারে না। অনেক মানুষের অনেক অবদানের প্রয়োজন হয়, লোকবল প্রয়োজন হয়। আর মজার জিনিস হচ্ছে, এটার জন্য আমি চাকরি ছেড়ে লিখবো বলেই মানে কলম তুলে নিয়েছি। এটার জন্য তো আমি এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এটার জন্য তো প্রচণ্ড সাহসিকতার প্রয়োজন। তুমি সাহসী আমরা জানি। এবং এই যে এই পদক্ষেপটা নেবে, চাকরি মানে একটা মানুষের প্রতি মাসের সিকিউরিটি, একদমই তাই। সেই সিকিউরিটি, সেই সমস্ত কিছু, প্রতিদিনের রুটি রুজির একটা একেবারে পাকাপোক্ত জায়গা ছেড়ে কবিতার জন্য শুধুমাত্র নিজেকে উজাড় করে দেওয়া। আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, কবিতার কাছে বিন্দু বিন্দু জল, কবিতার কাছে ঝর্ণা চাইবো না। এটা আমার লেখা। যাই হোক, তো আমার তোমার এই পরিস্থিতিটার কথা ভেবে মনে হচ্ছে যে তুমি কবিতার কাছে ঝর্ণা চাইতেই যেন সেই পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছো। আর একটা জিনিস, কবিতা কিন্তু আমাকে উজাড় করে দিয়েওছে। অবশ্যই। মানে আজকে যদি চাকরি ছাড়ার পর, হ্যাঁ তখন যদি সোনার থালায় অনেক ভালো ভালো পদ খেতাম, আজ হয়তো মাটির থালাতে একটু শুকনো শাক ভাতই খাচ্ছি, যদি এইভাবে বলি। কিন্তু সেখানে তো একটা অনেক তৃপ্তি আছে, অসীম শান্তি আছে, অনেক তৃপ্তি আছে, অনেক শান্তি আছে। আর কারুর কাছে তো মাথা নত করতে হয় না, কোথাও তো গিয়ে আমার জি হুজুরি করতে হচ্ছে না, বরং যেটা আমার মত আমি খুব দৃপ্তভাবেই সেটা প্রকাশ করতে পারি। এই প্রসঙ্গে আমরা যেটার জন্য এই বিষয়টাকে উত্থাপন করা, যে বাংলা কবিতায় সমকামিতা, আমি ছোট দু একটা কথা বলে তোমার কাছে প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে ইদানিংকালে যেটা হয়েছে, যে সমকামিতাকে বিভিন্ন সমকামী মানুষই খুব সংকীর্ণ করে দিয়েছেন। সেখানে আমার কোথাও গিয়ে মনে হয় কবিদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, যেহেতু আমরা মনে করি যে কবিদের কলম এক একটা তলোয়ারের সমান অস্ত্র, কবিদের কলমই তার অস্ত্র। সেই সমকামিতাকে, যেটা তুমি প্রথমেই বলছিলে যে বিশ্বাসযোগ্যতা, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা যাপন করি, আমি সেটাই তো বোঝাবো মানুষকে। তোমার লেখার মধ্যে দিয়ে এই বার্তা আমরা কিভাবে মানুষকে, মানে আমরা কিভাবে পাচ্ছি? দেখো, দুটো জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হয়। সমকামিতা অর্থাৎ সমলিঙ্গের দুজন মানুষ একে অপরকে প্রণয় বন্ধনে আবদ্ধ করে নিয়ে সংসার জীবন যাপন করছে বা জীবন নির্বাহ করছে, এবং শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য
একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে এবং হয়ে গেলে মুখ মুছে যে যার মতো রাস্তা দেখে নিচ্ছে, দুটো এক জিনিস নয়। আর যেহেতু অনেক রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে এখনও আমরা যাচ্ছি, অ্যান্টি 377 মুভমেন্টটা সফল হওয়ার পরও এখন এই যে টিজি বিল এসছে, ট্রান্সজেন্ডার বিল, মানে কতগুলো মানুষকে কীরকমভাবে হ্যারাস করছে সরকার, যে তারা তাদের ইচ্ছে মতো যে লিঙ্গ নির্ধারণ করে নিজেদের জীবনটা যাপন করবে, সেখানেও হাজার একটা প্রশ্ন, হাজার একটা কি বলবো প্রতিবন্ধকতা তারা লাগিয়ে দিচ্ছে। সেটা ভীষণ গায়ে লাগছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যখনই কোনো জিনিসের বৈধ ছাপ থাকে না, তখন সেটার মধ্যে না অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি হয়ে যায়। তুমি যে এটা ভালো করেই বুঝবে যে আজকে একটা হেটেরোসেক্সুয়াল কাপল যখন একসঙ্গে থাকতে শুরু করছে, তখন তাদের পরিণতি হয় বিয়ে, বা যদি সহবাস করেও সেখানে একে অপরের প্রতি দায়বদ্ধ থাকে। কিন্তু সেখানে যখনই সেটা একটা কুয়ার কাপল হচ্ছে, সেখানে দায়বদ্ধতাটা সামাজিক কারণেই অনেক কমে যাচ্ছে। এখনও আমরা আমাদের স্পাউসদেরকে বা আমাদের যে পার্টনার তাদেরকে সিকিওর করতে পারছি না আমাদের পলিসিগুলোতে। রাইট অফ অ্যাডাপ্টেশন, সন্তান দত্তকের ক্ষেত্রে অসুবিধা আছে। আর তার সাথে টোন টিটকিরি এগুলো তো রয়েছে, এগুলো তো মানে আমি বললামই না, ওগুলো বললামই না। আর সব থেকে মজার জিনিস হচ্ছে প্রতিবাদের ভাষা। হ্যাঁ, আমি এই প্রসঙ্গটাতেই আসতে চাইছিলাম যে এই ক্ষেত্রে প্রতিবাদের একটা চরম জায়গা রয়েছে। কবিতার দ্বারা আমার মনে হয় সেই প্রতিবাদের ভাষাটা খুব দৃপ্ত হয়, যেটা প্রথমেই তোমাকে বলছিলাম। আমরা কি একটা কবিতা শুনে, তোমার এই প্রসঙ্গে একটা ছোট কবিতা শুনে তারপরে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি? একদম একদম। যদিও আমরা ভেবেই নি যে যখনই সমকামী পুরুষ বা সমকামী নারী দেখছি, তাহলে যে পুরুষ বা যে নারী সমকামে লিপ্ত হচ্ছে, অন্তত তাদের মধ্যে একজনকে মনে করতেই হবে সে অন্য লিঙ্গের। তা কিন্তু সবসময় হয় না। কিন্তু এইখানে যে কবিতাটা আমি পড়ব, সেখানে কিছুটা হলেও, আবারও আমি বলছি, আমার কাছে রাধা দুর্গা যতটা না নারী শক্তি বা নারী সত্তা, তার থেকে অনেক বেশি কনসেপ্ট, একেবারেই তাই। ফ্রি মুভ। আমি তোমার একটা কনসেপ্ট, আরেকটা যে বই, সেই বইয়ের প্রসঙ্গে আমি আসছি। সেখানে একটা খুব সুন্দর তোমার প্রাক কথনে আমি যে লেখাটা দেখলাম, যে অবজেক্টিফাই করা, পুরুষ হোক বা নারী হোক। আমার সেই লেখাটা পড়ে মনে হচ্ছিল, একজন পুরুষের মধ্যে এই উপাদানগুলো থাকতেই হবে তবে সে পুরুষ, একজন নারীর মধ্যে এই উপাদানগুলো থাকতেই হবে তবে সে নারী। এই ধারণাটা আমাদের সামাজিকভাবেই প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা না হলেও অধিকাংশ মানুষের মধ্যে যেন একেবারে গোড়া থেকে প্রচলিত। এটাই পেট্রিয়ার্কি, এটাই হচ্ছে তোমার পিতৃতন্ত্র। ঠিক। আমরা কবিতাটা শুনে তারপর আবার কথায় আসছি। কবিতাটার নাম আগমনী। বা অন্ধকারের শরীর ঠেলে দুর্গা হবি? এই ছেলেটা, ইচ্ছেগুলো ব্যক্তিগত। ইচ্ছে মানে মন রাঙানো, নয়তো তারা পাপের মতো। কে বলেছে পাপ ওটাকে? পাপ পুণ্য বোঝে কারা? চারিদিকে চাদর টেনে মন স্মরণের ঘুমন্তরা। ঘুমে কাতর মনগুলো সব, তাই তো বলে ভুল আর ভুল। দু এক ফোঁটা চোখের জলে সভ্যতাও হয় নির্মূল। তারপর কি? যুদ্ধ হলো? যুদ্ধ হবে শুভ অশুভে। চিন্তাগুলো অসুর হলে যেন তাকেও মরতে হবে। যে ছেলেটা ছেলে হয়েও অনেকটা ঠিক অন্য রকম, যে মেয়েটা আগুন ঠিকই পৌরুষ যার রকম সকম। তাদের কথা বলতে গিয়ে পুরাণ পথে হাঁটছে কবি, পুরাবর্তে উড়িয়ে ধুলো। চল না সমাজ, সঙ্গী হবি? তখন দেখো দিক বিদিকে যাবেই জুটে অনুগত। যারে ছেলে দুর্গা হয়ে ওঠ না সেজে নিজের মতো। যারে ছেলে
দুর্গা হয়ে ওঠ না সেজে নিজের মতো। অর্থাৎ দুর্গা এখানে শুধু নারী শক্তি নয়, দুর্গা সেই শক্তি যে শক্তিটা একজন মানুষকে তার নিজের আইডেন্টিটিকেও বোঝাতে সাহায্য করছে। দুর্গা মানে আমার তো বরাবরই কেন জানি না মা দুর্গাকে দেখলে মনে হয় যে পিতৃতন্ত্রর সব থেকে বড় বলিকাঠ হচ্ছে নুনি। যে মানে একজন মহিলার হাতে 10খানা অস্ত্র তুলে দিয়ে তাকে একা একটা অসুরের সঙ্গে লড়তে পাঠিয়ে দিল যে যাও মারো। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, আমি নারী পুরুষ নির্বিশেষেই বলছি, যারা সংসার করতে ভালোবাসেন বা ঘর এবং বাইরে সামলাচ্ছেন, তারা কিন্তু ওই দশভুজা দুর্গা হয়েই সামলাচ্ছেন। ঠিক ঠিক তাই। সেটা একেবারে পুরুষ নারী নির্বিশেষেই সেটা প্রযোজ্য, কিন্তু আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমার খুব আক্ষেপ হচ্ছে যে শ্রমিকের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আমাদেরকে একটা সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, মানে এইটুকু সময়ের বাইরে তুমি আড্ডা দিতে পারবে না। কিন্তু কবিতা যখন প্রসঙ্গ এবং সঙ্গে শ্রমিকের মতো একজন কবি আছেন, সেখানে ওই সময় না আমি বেঁধে থাকতে পারি না, কিন্তু আমাকে বেঁধে থাকতে হবে, নয়তো ওই সময়ের নামক ওষুধটি আমাকেও এবার রাগিয়ে তুলবেন। হ্যাঁ, যাই হোক, অভিজয় প্রকাশনের কথা আমাদের তো একটু শুনতেই হবে, তার কারণ একজন কবির দায়িত্ব থাকে নিশ্চয়ই অন্য কবিদেরকেও বা অন্য যারা ভালো লিখছেন তাদেরকেও প্রকাশিত হবার সেই সুযোগটা দেওয়ার। সেটা সবার সেই পরিকাঠামোটা থাকে না, সবার সেই পরিস্থিতি থাকে না, কিন্তু তুমি সেই জায়গাটা যে সুন্দর করে তৈরি করেছো এবং ধীরে ধীরে অভিজয় প্রকাশনী আরও বড় হচ্ছে। এই প্রসঙ্গে তুমি দিল্লিতে সদ্য একটা বইমেলা করে এলে, এই প্রসঙ্গে একটুখানি অভিজয় প্রকাশনী সম্পর্কে একটু জানতে চাইব। যখন ওই চাকরিটা ছেড়ে দিলাম তখন তো প্রথম চিন্তা খাবোটা কি, কারণ আমার বই নিয়ে আমি বইমেলায় বসলাম, সপ্তপর্ণ নিয়ে আমি বইমেলায় বসলাম, বইমেলার টাইমেই বিক্রি হলো, তারপর তো আর কোনো কাজ নেই। এখনো আমাদের ভারতবর্ষে কবিদের অন্য সংকট যেটা সেটা রয়েছে, তাদেরকে অন্য কাজ করতে হয়, তবেই তারা তাদের খাওয়ার পড়ার চিন্তাটা মাথা থেকে সরাতে পারেন। দু একজন ব্যতিক্রম, সবার তো আর সেই কপাল নয়। তো সেখানে দাঁড়িয়ে যখন ওই রকম একটা ফেজ, আমাকে কবি কৃষ্ণা বসু, আমাদের কৃষ্ণাদি, বললেন যে তুমি একটা প্রকাশনী খোলো। আমি বললাম আমি প্রকাশনী খুলবো? কে বই দেবে? মানে আমাকে কে চেনে? বললো না, তোমার একটা বিশ্বাসযোগ্যতা আছে বাজারে, তুমি খোলো এবং তোমার কাছে বই আসবে। তো ওইটা শুনে আমি তখন তোড়জোড় করলাম। আর আমার পত্রিকার প্রধান উপদেষ্টা আমার মা ছিলেন আর কৃষ্ণাদি, মানে আমার সব কাজেই আমার মা, আমি মাম্মাস বয় বলতে গেলে। তো তখন মা বললো যে সব কিছুতেই তো তুই আমার নাম রাখিস, আরও একজন মানুষ আছে, তুমি তাকে কিন্তু ইগনোর করে ফেলবে। এবার আমার বাবার নাম অভিজিৎ সেনগুপ্ত আর আমার ডাক নাম জয়, অভিজয়, তাই জন্য অভি আর জয় মিশে অভিজয় প্রকাশনী শুরু হলো। আর প্রথমত আমার এখনও মোটিভ, এবং আমি জানি আমার দর্শক যারা ওই পারে শুনছেন তাদেরও বলছি, হ্যাঁ বই আমরা খুব যত্ন সহকারে ছাপাই, প্রুফ দেখা থেকে শুরু করে সবই হয়, কিন্তু আমরা মেনলি পেড অর্ডারই খুঁজি। কারণ পেড অর্ডার না এলে পরের যে বইটা, যে বইগুলোর জন্য আমাকে লোকজন আজকে চিনতে পারছে, জানতে পারছে, সেই বইগুলো হবে না। এবং আমাদের পেড অর্ডারের মধ্যে অনেক এমন বই থাকে, সম্ভাবনাময় বই, যেগুলো শুধুমাত্র যে ভালো বই তাই নয়, পুরস্কারপ্রাপ্ত বইও হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে, আমার বরাবরই ধ্যান ধারণা লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করেই ছিল। আমি এখনও যে খুব একটা কমার্শিয়াল প্রকাশক হতে চাই তা নয়, প্রকাশনা বাড়ছে, আমাকেও হতেই হবে কমার্শিয়াল, কিছু করার নেই। কিন্তু আমার কনসেপ্টগুলোই হচ্ছে সবাইকে নিয়ে চলা, যার জন্যই অভিজয়ের বই বুটিক খোলা হয়েছিল।
আমরা অভিজয়ন্তিকা বলে একটা অ্যানুয়াল প্রোগ্রাম করি, ও, যেখানে লিটল ম্যাগাজিনদেরকে সারা জেলার থেকে খুঁজে পেতে এনে এটা award কিন্তু দেওয়া হয়। দারুণ কাজ। তার কারণ লিটল ম্যাগাজিন যে দারুণ কাজগুলো করে সেটা মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছে দেওয়া। এবং ওটা জেলায় জেলায় যত লিটল ম্যাগাজিন আছে আমি সবাইকে বলি, আপনারা আমাদের দপ্তরে আপনাদের পত্রিকা পাঠান, কম্পিটিশান হয়, প্রত্যেক কটা জেলার থেকে একটা করে পত্রিকা বা দুটো করে পত্রিকা তাদের কাজ দেখে, গুণগত মান দেখে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এবং এটা প্রায় 8-9 বছর ধরে চলছে। সন্দীপ দত্ত এটার মানে মাথায় ছিলেন আমার সঙ্গে, বাহ, আর এখনও ওটা চলছে। তার সাথে অভিজয় সাহিত্য সম্মান এটাও থাকছে। এবং সব সময় যে মানে কাজটা করা হয় তুমি আমার পরিচিত তাই তোমাকে আমি পুরস্কার না, দিচ্ছি, না, সেটা না, হচ্ছে না। মানে যাতে নিরপেক্ষ থাকা যায়, আমরা বইগুলো বা পত্রিকাগুলোকে, কলকাতার বই পত্রিকা হলে তাকে হয়তো অন্য কোনো জেলায় পাঠালাম, অন্য কোনো জেলার বইকে আমি আরেকটা জেলায় মানে পাঠালাম, অদল বদল হয়ে যায়, অদল বদল করে যেন দিই। সেই নিরপেক্ষতাটা থাকে। আর যদি বই হয় পার্টিকুলারলি, যেটা আমি করি, আমি জানি না এটা অন্যরা কেউ করেন কি না, খবরের কাগজ দিয়ে আমি বইয়ের কাভার থেকে শুরু করে প্রায় যেখান থেকে লেখাটা শুরু হবে তার আগ অবধি মুড়ে রাখি। ও, যে পড়ে ভাল লাগলে বই শর্টলিস্ট করে আমার কাছে আসবে, তারপর খোলা হবে, খুলে তারপর আরেকবার শর্টলিস্টিং হবে আরও কয়েকজনের মাঝখানে, তারপর ফাইনালটা আমরা ডিক্লেয়ার। মানে শ্রমিক জয় সেনগুপ্ত নিজে যেরকম প্রচ্ছন্ন, তার কাজও ততটাই প্রচ্ছন্ন, এবং গোড়াতেই যেটা বলেছি যে দৃপ্ত, সাহসী। আমার বারবার বললাম যে আমার খারাপ লাগছে এটাই যে শ্রমিকের আরও ভালো ভালো কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা করার আর অবকাশ নেই। আমি সময়কে অনুরোধ করব যেন কথকতার আরও একটা এপিসোডে আমরা শ্রমিক জয় সেনগুপ্তর সঙ্গে এই কাব্যগ্রন্থগুলো নিয়ে আড্ডা দিতে পারি। আজকের মতো তো আমাদের আড্ডা শেষ করতে হবে, অফ ক্যামেরা আড্ডা নয়, অন ক্যামেরা আড্ডাটা শেষ করতে হবে। তার কারণ আমরা অফ ক্যামেরা এর আগেও অনেক আড্ডা দিয়েছি এবং এর পরেও আমাদের আড্ডা চলতেই থাকবে। তার কারণ যেখানে সাঁকো বেঁধেছেন কবিতা, সেখানে কথকতা তো থাকবেই। এবং এই মনের ঘরে শব্দের আড্ডা যেন চলতে থাকে তোমাদের মতো কবিদের নিয়ে, সাহিত্যিকদের নিয়ে, এবং অবশ্যই আবৃত্তিকারেরাও রয়েছেন আমাদের সঙ্গে। না, একটা জিনিস আমি বলবো, যেটা কাজটা তোমরা শুরু করেছো, দেখো ভালো আড্ডা অনেক কিছু বিষয়কে না মানুষের সামনে উপস্থাপিত করে দেয়। তো যত গুণী মানুষজন আসবে এখানে, তত নতুন নতুন জিনিস আমরাও দেখতে পারবো, আমরাও জানতে পারবো। তাই অনেক শুভেচ্ছা রইল কথকথাকে। তোমার আড্ডা দিয়ে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না আড্ডাটা আরেকটু চলুক? মনে হচ্ছে না? সেটা চলতেই পারে, কিন্তু এখন তো সময় কম, পরে আবার কখনো হবে। ঠিক ঠিক। শ্রমিককে ধন্যবাদ দেবো না, শ্রমিককে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামীর জন্য। কবিতার যাপন খুব সুন্দর হোক, আরও আরও আলোয় ভরে উঠুক, এবং অভিজয় প্রকাশনীয়, সপ্তপর্ণ, সব কিছু নিয়ে তুমি ভালো থাকো। তোমরা সবাই ভালো থাকো। আর ওই পারে যারা দেখছেন তাদের খালি একটাই অনুরোধ, এরকম আড্ডা যদি আরো দেখতে হয়, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন। দারুণ কথা বলেছে কিন্তু বলেছেন শ্রমিক। খাপছাড়াকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তাহলে কথকতার সমস্ত পর্বগুলো আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, এভাবেই আমরা মনের ঘরে শব্দের আড্ডায় খাপছাড়া থেকে কথকতা নিয়ে আপনাদের সঙ্গে থাকবো প্রতি শুক্রবার রাত 8।